সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছো, তোমরা অনেকেই বেশ কিছুদিন ধরে, হয়তো কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ কিংবা আরও বেশি সময় ধরে ভর্তি পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করার চেষ্টা করছো। তো এই সময় এসে যখন ভর্তি পরীক্ষার সময়টা খুব বেশি কাছে চলে আসছে, খুব স্বাভাবিকভাবেই নানান ধরনের দুশ্চিন্তা তোমাদের মাথায় ভর করছে। তো এই সমস্ত দুশ্চিন্তাকে কিভাবে করে কাটিয়ে উঠবে এবং কিভাবে করে প্রস্তুতির এই শেষ মুহূর্তে একেবারে কমপ্লিট একটা প্রস্তুতি নিশ্চিত করে ভর্তি পরীক্ষার জন্য নিজেকে সর্বোচ্চ প্রস্তুত করা সম্ভব, সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তোমাদের সাথে আলোচনার জন্য আজকে আমাদের সাথে আছে এক্স ক্যাডেট, পাবনা ক্যাডেট কলেজের ক্যাডেট রাদ। রাদ, কেমন আছো ভাইয়া? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসলে এরকম একটা আসরে গল্প করা, আমি রংপুর ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট, তুমি পাবনা ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট, তো এই জায়গাটা কিন্তু একটা স্মৃতি রোমন্থনের মতোই হয়ে যাচ্ছে। আমরা সেই 6 থেকে 7 ওঠার সময় কিভাবে প্রস্তুতি নিয়েছি, কিভাবে ভর্তি পরীক্ষা দিয়েছি এবং ক্যাডেট কলেজ লাইফটাও আসলে আমরা কিভাবে পার করেছি, সবকিছুর সমন্বয়ে আজকে এখানে বসে যারা ভবিষ্যৎ ক্যাডেট হতে যাচ্ছে তাদেরকে একটা মোটামুটি সাজেশনের মতোই দেওয়ার চেষ্টা করব। তো আসলে সবার আগে যে বিষয়টা চলে আসে, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষাটা এখনকার সময় কিভাবে হয় আসলে? এখনকার সময়ে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষাটা আসলে 300 মার্কের হয়। আমি নিজে পরীক্ষা দিয়েছি 2018 সালে এবং ভাই আপনি তো আরো আগে দিয়েছেন। হ্যাঁ, আমি সেই 2006 সালে পরীক্ষা দিয়েছিলাম। আমাদের সময় পরীক্ষা ছিল 200 মার্কের। তো এখনকার সময়ে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষাটা কিন্তু 300 মার্কের হয়। 100 মার্কের ইংরেজি, 100 মার্কের গণিত, 60 মার্কের বাংলা এবং 40 মার্কের সাধারণ জ্ঞান। তবে পরীক্ষাটা কিন্তু আসলে একটা ধাপেই হয় না। আমি যে লিখিত পরীক্ষার কথা বললাম এটা 300 মার্কের হয়। এছাড়া এর পরে কিন্তু আরও 2টা ধাপ আছে, একটা হচ্ছে মৌখিক পরীক্ষা এবং একটা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা। এবং রিটেন বা লিখিত পরীক্ষার যে রেজাল্টটা দেয়, এই রেজাল্টটা বের হওয়ার পরেই একই দিনে মেডিকেল বা ভাইভা, এই 2টা পরীক্ষা একই দিনে একসাথে অনুষ্ঠিত হয়। এবং এই 2টা পরীক্ষাতে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয় তারাই তাদের স্বপ্ন, অর্থাৎ 12টি যে ক্যাডেট কলেজ, 12টি ক্যাডেট কলেজের কোনো একটিতে তারা চান্স পেতে সফল হয়। আচ্ছা, তো আমরা তো সবাই জানি এখন বাংলাদেশে মোট ক্যাডেট কলেজ 12টা, 9টা হচ্ছে ছেলেদের এবং 3টা হচ্ছে মেয়েদের। তো পরীক্ষাটা কিন্তু আসলে একই সাথেই হয়, রিটেন পরীক্ষা একই সাথে, 300 নম্বর পরীক্ষা, মোট সময় থেকে 3 ঘন্টা। তো এই জিনিসটা কিন্তু নেহাত খুব সহজ কোনো কাজ না। 3 ঘন্টায় 300 মার্কের একটা পরীক্ষা, এটা মানে একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের স্টুডেন্টও কিন্তু চিন্তা করতে পারে না খুব স্বাভাবিকভাবে। ভার্সিটি অ্যাডমিশন যে পরীক্ষাটা হয় তার থেকে কিন্তু এই পরীক্ষাটা আসলে কোনো দিক থেকে কম না। একেবারে মানে একদম যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম মুখের কথা বলে দিয়েছো। তো এই কথাটাই আসলে, যে 300 মার্কের পরীক্ষা, তাও এমনও না যে 300টা এমসিকিউ জাস্ট দাগায় চলে আসবে, পুরো রিটেন একটা লিখিত পরীক্ষা। এখানে কিছু এমসিকিউ প্রশ্ন, কিছু শূন্যস্থান পূরণ, কিছু এক কথায় উত্তর। এমসিকিউ যে প্রশ্নগুলো থাকে সেগুলো এমনকি মানে খাতায় লিখে উত্তর করতে হয়। আবার এটাই শেষ না, এখানে কিন্তু লিখিত অংশ, অর্থাৎ প্যারাগ্রাফ কিংবা বাংলার ভাব সম্প্রসারণ, চিঠি, অনুচ্ছেদ লিখন, এসে, তারপর ক্রিয়েটিভ রাইটিং, ছবি দেখে ছবির থেকে গল্প লেখা। আবার মানে ওই যে আর্মির পরীক্ষাতেও যে জিনিসটা আইসিএসবির সময় আমরা দেখি যে হচ্ছে পিকচার পারসেপশন এন্ড ডেসক্রিপশন টেস্ট যেটা থাকে, সেখান থেকে ওইটারও একটা কিন্তু এখানে চলে আসে। অর্থাৎ মানে বহুমুখী প্রতিভার অধিকারী না হলে আসলে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা কিন্তু বেশ কঠিন। অবশ্যই। আচ্ছা, তো এই যে 300 মার্কের একটা পরীক্ষা, প্রাথমিক প্রথম ধাপ রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তো এই 300 মার্কের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং পরবর্তীতে মৌখিক এবং স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে একটা যে ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার সুযোগ, আসলে ক্যাডেট কলেজে ভর্তির স্বপ্ন যারা দেখে তারা আসলে কোন জায়গাটা থেকে দেখে বলে তোমার মনে হয়? আসলে ক্যাডেট কলেজের প্রতি সবার যে একটা আগ্রহ, এই আগ্রহটা তৈরি হয় কোথা থেকে? সবার আগে যে জিনিসটা, এই দেশে বর্তমানে কতগুলা স্কুল আছে, কতগুলা মাধ্যমিক স্কুল আছে, এটার কিন্তু সংখ্যা গুণে শেষ করা সম্ভব না আসলে। কিন্তু দেশে ক্যাডেট কলেজ কতটা আছে এটার উত্তর কিন্তু সবাই এক বাক্যে দিতে পারবে যে 12টা আছে। সুতরাং বোঝাই যায় যে এটা আসলে সাধারণ নেহায়েত সাধারণ কোনো শিক্ষা প্রতিষ্ঠান না, অবশ্যই এর কোনো বিশেষত্ব আছে। তো বিশেষত্বগুলো আসলে কেমন আমরা যদি দেখি তাহলে দেখবো যে ক্যাডেট কলেজগুলো পরিচালিত হয় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক। বাংলাদেশ সেনাবাহিনী এটাকে পরিচালনা করে, সার্বিক তত্ত্বাবধানে থাকে, তাদের দ্বারা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলা যায়। অবশ্য এটা মানে সার্বিকভাবে এটা সরকারি প্রতিষ্ঠানই, তবে সেনাবাহিনী কর্তৃকই এটা পরিচালিত হয়। তো এইখানে ক্লাস 7 থেকে যে ছেলেটা বা যে মেয়েটা ঢোকে ক্যাডেট কলেজে, একদম সেই সময় থেকেই সে একটা সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হতে শুরু করে। একদম ইন্টার সেকেন্ড ইয়ারে সে যখন এইচএসসি পাশ করে বের হচ্ছে, সেই পর্যন্ত 6 বছরের যে জীবনটা, পুরো 6 বছরের জীবনটাই তার জন্য একটা
ট্রেনিং পিরিয়ডের থেকে কম বলা যাবে না আসলে। আর ইনফ্যাক্ট এটা একটা পরিপূর্ণ লাইফস্টাইল বলা যাইতে পারে, যে একটা স্টুডেন্ট পড়াশোনায় ভালো করার পাশাপাশি তার যে কোকারিকুলার কিংবা এক্সট্রা কারিকুলার বিষয়গুলো আছে, এবং আমরা যে আসলে অনেক সময় এই প্রশ্নের সম্মুখীন হই গার্জিয়ান বা স্টুডেন্টদের থেকে, যে লিখিত পরীক্ষার পরে আবার ভাইভা মেডিকেল কেন? তো আসলে এই যে 6টা বছর পড়তে গেলে একটা জায়গায় সুস্থ থাকার জন্য শারীরিক যে ট্রেনিংগুলো আছে বা মানসিক বিকাশের জন্য বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার, যেগুলো আমরা ডিবেট থেকে শুরু করে উপস্থিত বক্তৃতার কথা বলি, সঙ্গীত বলি, সব জায়গাতেই কিন্তু ক্যাডেট কলেজের স্টুডেন্ট যারা থাকে, ক্যাডেট যারা থাকে, তারা 6টা বছর কিন্তু এগুলোর একটা চর্চার ভিতর দিয়ে যায়। তো এই জায়গাটায় সার্বিকভাবে ফিট হতে গেলে যেই প্রাথমিক জায়গাগুলো আসলে এনশিওর করতে হয়, সেটার কারণে ওই ভাইভা একটা ক্যাডেটের স্মার্টনেস, একটা ক্যাডেট কতটুকু ক্রিয়েটিভলি চিন্তা করতে পারে, তার ভিতরে মনস্তাত্ত্বিক চিন্তার জায়গাটা তার কতটা পরিষ্কার, এই বিষয়গুলোর জন্য ভাইভা এবং শারীরিক সুস্থতাটা নিশ্চিত করার জন্যই কিন্তু আমরা মেডিকেল পরীক্ষার কথাটা আসলে চলে আসে অটোমেটিক্যালি। তো খুব স্বাভাবিকভাবেই যেমনটা রাত বলছিল আর কি, যে একটা স্টুডেন্ট 6টা বছরে একটা প্রপার শৃঙ্খলার ভিতর দিয়ে যাওয়া, নিজেকে সব দিক দিয়ে বিকশিত করার যে চিন্তা, আমরা জানি স্টুডেন্টদের সবার একটা ইচ্ছা যেমন থাকে, বাবা মায়েরও ইচ্ছা থাকে যে আমার সন্তান বড় হয়ে এমনভাবে বড় হোক, এমনভাবে গড়ে উঠুক যাতে করে সে একদম কমপ্লিট একটা মানুষ হয়ে ওঠে, সহজ কথায় বলতে গেলে। তো অবশ্যই নিঃসন্দেহে আর বলার মনে হয় আর দ্বিতীয় কোনো কারণ থাকতে পারে না যে কেন ক্যাডেট কলেজে মানুষ পড়ার স্বপ্ন দেখে। এখন আসলে যে বিষয়টা আমি একটু রাত তোমার কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে এই ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নেয়ার জন্য এগিয়ে থাকতে হলে ওদেরকে আসলে এখন কি করা উচিত, বা কারা এই প্রস্তুতিতে এগিয়ে থাকতে পারবে বলে তোমার বিশ্বাস? আচ্ছা, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু মোটা দাগে ষষ্ঠ শ্রেণীর যে বিষয়গুলো আছে, বাংলাতে, ইংরেজিতে, গণিতে বা সাধারণ জ্ঞানে, সাধারণ জ্ঞান বলতে আমরা বিজ্ঞান, বিজিএস, আইসিটি এবং অন্যান্য যে সাধারণ জ্ঞান বিষয়গুলো আছে সেগুলো আর কি। তো মৌলিকভাবে কিন্তু মানে বইতে যে বিষয়গুলো তোমরা পড়ছো তার বাইরে মৌলিকভাবে কোনো প্রশ্ন কিন্তু এখানে আসবে না, কিন্তু তোমাদেরকে অবশ্যই বেসিকগুলো যথেষ্ট স্ট্রং থাকতে হবে, কারণ নলেজের ডেপথটা অনেক গভীর হতে হবে। কারণ বাংলা বা ইংরেজি বা গণিত এখানে মৌলিকভাবে পাঠ্য বইয়ের বিষয়গুলো থেকেই প্রশ্ন আসবে, কিন্তু পাঠ্য বইয়ের স্ট্যান্ডার্ডে আসলে প্রশ্নটা আসবে না, একদমই না, বরং প্রশ্নটা আসবে অনেক বেশি ডিপ থেকে এবং অনেক বেশি হায়ার লেভেল থেকে। পাঠ্য বইয়ের ওপর তোমার যদি ভালো দখলটা থাকে, এবং শুধু তাই না, বরং পাঠ্য বইয়ের যে বিষয়গুলা, সেই বিষয়গুলোতে তুমি কতটুকু ডিপে যেতে পারছো, কতটুকু মানে হায়ার লেভেল থেকে তুমি চিন্তা করতে পারছো, লিখিত পরীক্ষায় মৌলিকভাবে তোমার এই জিনিসগুলাই যাচাই করা হবে। সুতরাং অবশ্যই তোমার পাঠ্য বইয়ের যে বিষয়গুলো আছে, বাংলাতে, ইংরেজিতে, গণিতে, সমাজে, বিজ্ঞানে, আইসিটিতে, এই মৌলিক বিষয়গুলোর উপর তোমার যথেষ্ট ডিপ নলেজ থাকতে হবে, তাহলেই তুমি রিটেন যে বা লিখিত যে পরীক্ষাটা আছে এই পরীক্ষাটাতে নিজের সর্বোচ্চটা দিয়ে আসতে পারবে আসলে। অর্থাৎ জাস্ট আমি যদি একটা এক্সাম্পল নিয়ে আসি, যে পার্টস অফ স্পিচ তোরা সবাই পড়ে ইংরেজিতে, কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে একেবারে নাউন কিভাবে বাক্য থেকে খুঁজে বের করা, একটা অ্যাডজেক্টিভ বাক্যে কোথায় কোথায় বসে, কিভাবে হয়, যা কিছু হতে পারে, সব নলেজ থাকলেই তাহলে হয়তো বা ও পরীক্ষায় উত্তীর্ণ হবার কথা ভাবলেও ভাবতে পারে। তো ওদের এই যে পরীক্ষায় এত গভীর একটা প্রস্তুতি দরকার, ওরা হয়তো যেমনটা শুরুতে বলছিলাম দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে আসতেছে, কিন্তু আসলে আমরা সবাই জানি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ওরা নিজ নিজ এলাকায় হয়তো বিগত 1 বছর বা তারও বেশি সময় ধরে প্রস্তুতি নিচ্ছে। সে হয়তো নিজের এলাকায় বা নিজের যেই জায়গাটা সে প্রস্তুতি নিচ্ছে সেখানে হয়তো সে ফার্স্ট হচ্ছে, সে সেকেন্ড হচ্ছে, সে হয়তো মনে মনে ধরে নিচ্ছে যে না আমার প্রস্তুতি মোটামুটি গুছিয়ে গেছে, কিন্তু সারা দেশে প্রেক্ষাপটে চিন্তা করলে তার আসল অবস্থানটা কোথায় সেটা কিন্তু সে ধরতে পারতেছে না। এবং এটার জন্যই কিন্তু উদ্ভাসের যে বিশেষ আয়োজন এই বছরের, তাই না, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য সম্ভাবনা পরীক্ষা, ক্যাডেট সম্ভাবনা পরীক্ষা 2026, যেটা আগামী 3 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই যে তোমরা নিজ নিজ এলাকায় খুব ভালো রেজাল্ট করলেও দুশ্চিন্তা হচ্ছে যে আমি কি আসলে সারা দেশ জুড়ে যেসব ছেলেমেয়েরা এই প্রস্তুতি নিচ্ছে আমার মতন, সবাই তো নিজ নিজ এলাকায় ফার্স্ট যার যার মতন করে হচ্ছে, কিন্তু আমি সকল ফার্স্টদের মধ্যে বা সকল যারা এগিয়ে আছে তাদের মধ্যে আমার অবস্থানটা কত, সেটা জানতে হলে তোমরা এই পরীক্ষাটাই, আমাদের যে ক্যাডেট সম্ভাবনা পরীক্ষা উদ্ভাস কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে, এই পরীক্ষাটা দেওয়ার মাধ্যমে সারা বাংলাদেশে তোমার অবস্থানটা ঠিক কোথায় এটা বুঝে যাবে, এবং এটার থেকে কিন্তু ওরা ইজিলি বুঝতে পারবে আসলে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় ওরা কতটুকু
চান্স পাওয়ার জন্য নিজেকে যোগ্য করে এবং তুলতে পেরেছে। এবং শুধু সেটাই না ভাই, এই যে ক্যাডেট সম্ভাবনা পরীক্ষা যেটা অনুষ্ঠিত হচ্ছে, এটাতে কিন্তু 3 লক্ষ টাকার একটা নগদ মেধাবৃত্তিও আছে, একটা ব্যবস্থা আছে। এক্স্যাক্টলি। সো ভর্তি পরীক্ষায় মানে চান্স পাওয়ার পরে যখন ভর্তির সময় তারা আসলে একটা খরচের ভিতর দিয়ে যাবে, সেই জায়গাটাও হয়তো এইখান দিয়ে তাদের একটা বড় হেল্প হয়ে যাবে। তো এই জায়গাটা আসলে আমরা একটু যদি বলি যে এই পরীক্ষাটা ঠিক একেবারে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার আদলেই, অর্থাৎ 300 নম্বরের পরীক্ষা এবং 3 ঘন্টার সময় অনুষ্ঠিত হবে। পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দেশব্যাপী উদ্ভাসের সকল শাখায় এবং ফিজিক্যালি অফলাইনে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় রেজিস্ট্রেশন করার জন্য তোমরা চাইলে তোমাদের বাসা থেকে নিকটস্থ উদ্ভাসের যে শাখা আছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো, অথবা অনলাইনে www.udvash.com যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা ভিজিট করলেও তোমরা ইনশাআল্লাহ এই বিষয়ক সকল তথ্য পেতে সক্ষম হবে। এক্স্যাক্টলি। তো রাদ, এই যে ওরা প্রস্তুতি নিচ্ছে বা প্রস্তুতি নেয়ার জন্য যে ওরা গোছানোর চেষ্টা করতেছে, পরীক্ষার হয়তো খুব বেশি দিন আর বাকি নাই, এই শেষ সময় কিভাবে প্রস্তুতি নিলে তোমার কাছে মনে হয় যে তাদের প্রস্তুতিটা পরিপূর্ণ হবে? আচ্ছা, এখন 4টা সাবজেক্টের পরীক্ষা হবে টোটাল। তো আমরা যদি সাবজেক্ট ওয়াইজ চিন্তা করি, প্রথমে আসে বাংলা। তো বাংলাতে কিন্তু পাঠ্য বই যেটা আছে বা মূল বই চারুপাঠ, সেখানে যে গদ্য বা পদ্যগুলো আছে এগুলা থেকে বেশ ভালো সংখ্যক প্রশ্ন আসে। সুতরাং এখানে গদ্য বা পদ্য যেগুলো আছে সবগুলোর উপর খুবই ভালোভাবে দখল থাকতে হবে এবং মানে পাঠ্য বইয়ের যে পাঠ পরিচিতি আছে, লেখক পরিচিতি আছে, শব্দার্থ আছে, প্লাস অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেগুলো বেশ ভালোভাবে গুছিয়ে নিতে হবে। তারপরে আসে ব্যাকরণের দিকে। ব্যাকরণের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে ইনডেপথ নলেজটা থাকতে হবে। সুতরাং ব্যাকরণের যতগুলো বিষয় আছে বইতে সবগুলো বিষয়ে যেন ভালোভাবে গুছিয়ে এই আমার পরামর্শ থাকবে। এবং তারপরে আসে লিখিতের যে ব্যাপারটা, লিখিত পার্টে আমার পরামর্শ থাকবে যে প্রত্যেকদিন 2 লাইন 5 লাইন 10 লাইন করে লিখে প্রত্যেকদিন যেন তার অনুশীলনের উপর থাকে। প্রত্যেকদিন এই জায়গাটায় কিন্তু লিখিত অংশের যে অনুশীলনটা, এটা কিন্তু আমার মনে হয় ঘড়ি ধরে করা উচিত, কারণ 3 ঘন্টায় সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে তারপর আবার রিটেন লেখা, তো একটা সময়ের কিন্তু একটা দুশ্চিন্তা থাকে। তো বাসায় আমরা 1 পৃষ্ঠা লিখতেছি, লেখার সময় সময়টা ধরে ধরে লেখা, এটা মনে হয় একটু গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। অংশটা যে শুধু একটা সাবজেক্টে আছে তা না, বাংলার সাথে সাথে ইংরেজিতেও আছে। তো ইংরেজির ক্ষেত্রেও একেবারে সেম পরামর্শ থাকবে যে নিয়মিত লিখে অনুশীলন করতে। আর ইংরেজিতে যদি অন্যান্য যে শর্ট অ্যান্সার কোশ্চেনগুলোর বিষয়ে আসে, তাহলে হচ্ছে যে ইংরেজিতে যে মূল বই আছে, মূল বই থেকে প্যাসেজ আসে অনেক সময় আমরা দেখি। সুতরাং মূল বইটাতেও একটু মোটামুটি ভালো ধারণা রাখতে হবে। এবং মূল ইংরেজির যে গ্রামার যেগুলো আছে, গ্রামারের যে টপিকগুলো, এই টপিকগুলোর আদলেই প্রশ্ন হয়। সুতরাং গ্রামাটিক্যাল যে টপিকগুলো বা গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে সবগুলো বিষয়ের উপর একটা মৌলিক যে ভিত্তিটা বা বেসিকটা যেন স্ট্রং থাকে। তাহলে ইনশাআল্লাহ বেসিকটা স্ট্রং থাকলে গ্রামারের যে দিক থেকে যে আঙ্গিকেই প্রশ্ন আসুক না কেন তাহলে সহজেই অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। আর তারপরে গণিতের যে বিষয়টা, গণিতের ক্ষেত্রে অনেকের অনেকটা ভীতি কাজ করে। ভয় পাওয়ার আসলে কিছু নেই, কারণ ক্লাস 6 এর বা 6ষ্ঠ শ্রেণীর যে পাঠ্য বইয়ের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর আদলেই প্রশ্নটা হবে, শুধু একটু হায়ার লেভেলের বা একটু বেশি ডিপ থেকে প্রশ্নটা হবে। বাট মৌলিকভাবে পাঠ্য বইয়ের বিষয়গুলোর আদলেই প্রশ্ন হবে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। নিয়মিত যেভাবে অনুশীলন এখন তোমরা করছো বার্ষিক পরীক্ষার জন্য, তাহলে নিয়মিত যদি সেভাবেই অনুসরণ করতে থাকো তাহলে তোমরা ইনশাআল্লাহ প্রশ্নগুলোর উত্তর করতে অবশ্যই সক্ষম হবে। ভয় পাওয়ার কিছু নেই। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সমাজ বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, আইসিটি এই পাঠ্য বইগুলো থেকে তো প্রশ্ন আসেই। সাথে সাথে সাম্প্রতিক বিষয়াবলীতে নিয়মিত খবরের কাগজ যদি একটু তোমরা পড়ার অভ্যাস না থাকে তাহলে অভ্যাসটা করে নিতে পারো। এটা তোমার ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় তো কাজে আসবেই, ভবিষ্যৎ জীবনেও অনেক কাজে আসবে। সুতরাং খবরের কাগজ পড়ার অভ্যাসটা তৈরি করে নেওয়া ভালো। এতে নিয়মিত সাম্প্রতিক যে বিষয়গুলো হচ্ছে আমাদের বর্তমান পৃথিবীতে সাম্প্রতিক যে বিষয়গুলো ঘটছে, দেশে হোক বিদেশে হোক আন্তর্জাতিক পরিমণ্ডলে হোক, এগুলোতে একটু আপ টু ডেট থাকলে ইনশাআল্লাহ সেটা তোমার ভর্তি পরীক্ষার জন্য কাজে দেবে। এবং সাথে সাথে বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিহাসের যে বিষয়টা আছে, পাঠ্য বইতে তো কিছু কিছু আলোচনা আছে, এর পাশাপাশি একটু ইতিহাসিক বিষয়গুলোতে বা বিশ্ব পরিমণ্ডলে মানে মহাদেশ ঘটেছে এবং আগে থেকে যা ঘটে আসছে, এবং সাথে সাথে বিভিন্ন অঞ্চল পরিচিতি বা সেই অঞ্চলের বিশেষত্ব, তাদের ফিচার্স, ক্যারেক্টারিস্টিক্স, এইগুলা বিষয় নিয়ে যদি তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করো তাহলে ইনশাআল্লাহ সাধারণ জ্ঞানে এমন কোনো দিক নেই যে দিকের প্রশ্ন তোমাকে আটকাতে পারবে। হ্যাঁ, আর একই সাথে এই প্রস্তুতির জায়গাটা নিজেরা কি পড়বে কিভাবে পড়বে এটা তো তুমি খুব ভালোভাবেই বুঝিয়ে দিলে। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা থেকে যায় সে প্রচুর পরিমাণে পরীক্ষা দেওয়ার একটা অভ্যাস। কারণ পড়ছি আমরা সবাই, কিন্তু এই 3 ঘন্টায় এই পড়াটা মাথার মধ্যে থেকে এনে আমি ঠিকঠাক মতন উত্তর করতে পারবো কিনা, এই জন্য যত বেশি পরীক্ষা দিবে
তত বেশি ওদের কিন্তু একটা আত্মবিশ্বাস বাড়বে, ওদের একটা এক্সপেরিয়েন্স ক্রিয়েট হবে যে না আমি যা পড়েছি তা আমি পরীক্ষার হলে লিখে দিয়ে আসতে পারবো। সো এইভাবে পড়লে আশা করা যায় ওদের প্রস্তুতিটা একেবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে একদম পরিপূর্ণতা পাবে। তো আমার মনে হয় এটাই যথেষ্ট হবে ওদের জন্য। নিয়মিত পরীক্ষা দিলে আসলে যে বিষয়টা হয় যে হচ্ছে অলরাউন্ড একটা প্রস্তুতি, ভাই অলরেডি যেটা বলছেন যে মানে শুধুমাত্র এক দিকের বা এক সাবজেক্টের উপর ফোকাসটা থাকলে আসলে আমরা বুঝতে পারি না। আমরা হয়তো পড়াশোনা করি, সব সাবজেক্ট পড়তেছি, বাট আমার কোন সাবজেক্টের উপর বেশি ফোকাস দেওয়া দরকার, কোন সাবজেক্টের উপর বেশি একটু মানে সময় দেওয়া দরকার, সেটা আমরা আসলে বুঝতে পারছি না। তো নিয়মিত পরীক্ষা দিলে আসলে এই বিষয়টা ধরতে পারা সহজ হবে। সুতরাং যে বিষয়ের উপর আমার একটু দেখা যাচ্ছে ল্যাকিংস থেকে গেছে, সেই বিষয়টার উপর আমরা আসলে একটু বেশি ফোকাস দিতে পারবো। সুতরাং নিয়মিত পরীক্ষা দেওয়ার যে কথাটা ভাই আপনি বললেন, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, নিয়মিত পরীক্ষা দিতে হবে। ধন্যবাদ। তো তোমরা যারা পরীক্ষা দিবে এবং পরীক্ষার ব্যাপারে নানাবিধ দুশ্চিন্তা করছিলে, তো আমরা আজকে অনেক জায়গায় আলোচনা করেছি যে তোমাদেরকে কিভাবে এগিয়ে রাখতে পারো নিজেদেরকে, এবং এগিয়ে রাখতে গিয়ে এই মুহূর্তে এবং পরবর্তীতে তোমার সম্ভাবনাটা আসলে কোথায়, সেই জন্যই উদ্ভাসের এই আয়োজন ক্যাডেট সম্ভাবনা পরীক্ষা 2026। তো তোমরা অবশ্যই এই পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং নিজের অবস্থান যাচাই করে সেই অনুযায়ী নিজেকে সর্বশেষ প্রস্তুতিটায় গুছিয়ে নিয়ে একটা চান্স পাবার মতন ফুল কনফিডেন্স মনের মধ্যে নিয়ে তারপরে পরীক্ষা দিবে। ইনশাল্লাহ তোমাদের সকলের ভবিষ্যৎ অনেক বেশি সাফল্যমণ্ডিত হবে, সেই আশা করে আমরা আজকের মতন এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।